বিধানসভা নির্বাচনে প্রতীকের রহমান লড়ছে। হ্যাঁ, লড়াই তো করবো, বিধানসভা নির্বাচনে লড়াই করবো। ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হতে চলেছে প্রতীকের রহমান। পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল এবং বিজেপি বিরোধী একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে বা আইএসএফকে নিয়ে প্রতীকের রহমানের অবস্থা। আচ্ছা, তুমি কেন ডাল দিয়ে কোনো গন্ধ পাচ্ছ? মানে মদ ফদ বা কথা জড়িয়ে চোখ লাল দেখতে পাচ্ছ না? আমার কথাটা জড়িয়ে তো অনেকে বলে আমার মদ খেয়ে বলি, আর সেই জন্য বললাম। মানে আইএসএফ আসুক, সিপিএম আসুক, কংগ্রেস আসুক, যে কেউ আসুক, আমি আমার দলের পক্ষে কাজ করব। পশ্চিমবঙ্গের দুজন বিরোধী বিধায়ক আমরা যদি দেখি, একেবারে বিশাল মুখ, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, কে বেটার? আসলে শুভেন্দু অধিকারী RSS এর টনিক খেয়ে ফেলেছি। তোমার যখন ইমাম ভাতা দেবে, যখন মজ্জেম ভাতা দেবে তখন ভালো, যখন বড়দিনের উৎসব পালন করবে তখন ভালো, এই জগন্নাথ মন্দির হয় বা দুর্গাঙ্গন যদি করে তখন সমস্যা। আসলে সংখ্যালঘু এমএলএ বা সংখ্যালঘু এমপি হলে যে সংখ্যালঘু দুর্নাম এমনটা বিষয় না। শুভেন্দু অধিকারী প্রকাশ্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে মালদা মুর্শিদাবাদের জিহাদিরা ভিন রাজ্যে কাজ করছে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। দ্য শাকিরুল শো অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শাকিরুল ইসলাম। আর এই দ্য শাকিরুল শো অনুষ্ঠান এই প্রথমবার শুরু হচ্ছে। আর এই প্রথম পর্বে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, সদ্য বাম ছেড়ে তৃণমূলে যোগদান করা নেতা প্রতীকুর রহমান। প্রথমে আমাদের যে প্রথম শোতে, শাকিরুল শোতে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ তোমাদের। প্রথম শো, আর প্রথমেই যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, বাম ছেড়ে ডানে প্রতীকুর রহমান এখন কেমন আছে? বাম থেকে ডানে না, বাম থেকে বামেই আছে। বামপন্থী ছিলাম, বামপন্থী স্বভাবে এই আইডি নিয়ে কাজ করতে আমার কোনো সমস্যা হচ্ছে না। ওখানে যে কাজটা করতাম এখানে সেই কাজটাই করছি, কিন্তু প্রচুর অসংখ্য মানুষকে সঙ্গে নিয়ে সেই কাজটা করছি। সো কল্ড আমার শ্রেণীর লোক, গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা সমাজে শেষ পিলারটাও, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এই যে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করার পর আপনি বলেছিলেন যে বিজেপিকে রুখতে আপনি তৃণমূলে এসছেন। কি মনে হচ্ছে তৃণমূলকে দিয়ে কিভাবে বিজেপিকে রুখতে? দেখো, বিজেপি অসভ্য বর্বর দল দুতিবর্ষ করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি এই চরম ফ্যাসিস্ট দল, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিজেপি তোমার মন, আমার মন, আমাদের মনন মগজ দখল করতে চাইছে। কেউ কেউ মনে করে শুধুমাত্র বোধহয় মুসলমানদের বিজেপি এলে সমস্যা হয় না। গোটা ভারতবর্ষের বুকে যদি তুমি দেখো, সবচেয়ে বেশি বিজেপিরাতে নিপীড়িত যে শোষিত হয়েছে দলিত, আদিবাসী, তারাই বেশি নিপীড়িত হয়েছে, তারপরে মাইনরিটি। এই দলকে বা পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের আলাদা সংস্কৃতি আছে, পশ্চিমবঙ্গের আলাদা কালচার আছে, বাঙালি সত্তা আছে, তার উপরে যেভাবে বিজেপির আগ্রাসন, তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে ভীষণ বিকল্প কী? বামে একটা বড় কোনো অলরেডি নামে ট্রান্সফার করে দিয়েছে। যখন ছিলাম তখন বুঝিনি, এখন বুঝছি আস্তে আস্তে। একটা যে পার্সেন্টেজ ভোট বামেদের কমেছে, সেই পার্সেন্টেজ ভোট বিজেপি পেয়েছে। কী করে হয়? অন্যটাতে যায় না, কংগ্রেসে যায় না, আইএসএফে যায় না, অন্য কোনো দলে যায় না, বিজেপিতে কী করে যায়? এটা কি বিন্ডেড পার্টি যেতেই পারে। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে আক্রমণের ক্ষমতা একমাত্র মমতা ব্যানার্জির আছে, শুধু পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষের মাটি। যে এসআইআর যে হলো, এসআইআর নিয়ে অনেক তো রাজ্যে এসআইআর হয়েছে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছে। কোন দল সুপ্রিম কোর্টে গিয়েছে? অনেক দল বলে দাবি করে আমরা গিয়েছি, যেতে পারে, আমি জানি না। বাট রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জি যেভাবে সুপ্রিম কোর্টে মুভ করলো, এবং এর থেকে বোঝা যায় যে বিজেপি বিরোধী আন্দোলনে তৃণমূল কোন জায়গায় আছে। শুধু তো এই আন্দোলন নয়, 100 দিনের কাজের টাকা হোক, দিদিদের গিয়ে আন্দোলন হোক, একাধিকবার। এবং নরেন্দ্র মোদী তাতে এত ভয় পেয়েছেন যে কথায় কথায় দিদি বলে স্লেজিং করতে হয়। দিল্লি থেকে বসে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলে কথা বলতে হবে। কেন অন্য কোনো বিরোধী নেই? তাদেরকে নিয়ে বলছে না কেন? তাহলে বিজেপিও মনে করে ভারতবর্ষের প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপি বিরোধী, স্ট্রংলি বিরোধী, যাদের ভয় করা যায়। তাই পশ্চিমবঙ্গের মাটির দাঁড়িয়ে বিরোধী আর কি আর সেই অর্থে বিজেপি আটকাতে পারে। কংগ্রেসের সেই শক্তি আস্তে আস্তে দুর্বল হয়েছে, ক্ষয়িষ্ণু হয়েছে, আইএসের পক্ষে লড়াই করা সম্ভব না। ফলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলই একমাত্র বিকল্প শক্তি। তৃণমূল একমাত্র পারে বিজেপিকে হারা।
আইএসএফ পারে না, কংগ্রেস পারে না, লেফট পারে না। না, এটা একটা যুক্তিতে ঠিক, কিন্তু একটা প্রশ্ন তো উঠেই যায়, বিজেপি কি আটকানোর যখন প্রশ্ন আসে, কারণ বিজেপির আমলে দুর্নীতি হয়, কারণ বিজেপির হয়ে হিন্দুত্বের রাজনীতি হচ্ছে, বিজেপি হিন্দুত্বের রাজনীতি করছে, বিজেপির আমলে চাকরি নেই, বিজেপি নরেন্দ্র মোদী বলেছিল 2 কোটি চাকরি দেবে, চাকরি দিতে পারেনি, এই যে মিথ্যাচার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি, সাম্প্রদায়িক উস্কানি, মন্দির তৈরি করছে। ঠিক একই যদি আমরা চিত্র দেখি, হিন্দুত্বের রাজনীতি তৃণমূলও করছে, মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করছেন, মমতা ব্যানার্জির আমলে চাকরির দুর্নীতি হয়েছে, চাকরি দিতে ব্যর্থ হয়েছে। ঠিক একই আমরা যদি পরিস্থিতি দেখি, এখানেও কিন্তু হিন্দু মুসলিম বিভাজন হচ্ছে। তাহলে সেই জায়গায় মমতা ব্যানার্জিকে দুটো কথা বলা হয়, বিজেপি বলে মমতা ব্যানার্জি মুসলিম দোষণ করছে, মমতার বেগম, আর এখন সকল কিছু মাইনরিটি নেতা তারা মমতা ব্যানার্জি হিন্দুত্বের রাজনীতি খেলছে বলে প্রচার করে। বিজেপি বলছে মুসলিম তোষণ, মুসলিম কিছু নেতারা বলছে হিন্দু তোষণ। তার মানে পরিষ্কার যে আসলে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের কথা মানে, হিন্দু মুসলিম দুজনের কথা না। তোমার ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা দেয়নি, তোমার মাদ্রাসার উন্নতি করতে টাকা দেয়নি, মাইনরিটি এলাকায় কাজ করেনি, হয়েছে। একটা সরকারের তার বহুমুখী কাজ আছে, সেই বহুমুখী কাজের মধ্য দিয়ে সেই হিন্দু একটা সরকারের উচিত হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত অঞ্চলের সঙ্গে নিচ্ছে, সেটি আমাদের যে মুখ্যমন্ত্রী করছে। সেই যে কাজের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন দিচ্ছে অভিষেক ব্যানার্জির সেনানীরা। এই কাজটা পশ্চিমবঙ্গের মাটিতে করছে। তুমি বলতে পারো যে সরকারের কাজ স্কুল তৈরি করা, কলেজ তৈরি করে, স্কুল কলেজ তৈরি করেনি সরকার, করেছে তো। তোমার যখন ইমাম ভাতা দেবে, যখন মুয়াজ্জিম ভাতা দেবে তখন ভালো, যখন বড়দিনের উৎসব পালন করে তখন ভালো। যদি জগন্নাথ মন্দির হয় বা দুর্গাঙ্গন যদি করে তখন সমস্যা। আসলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ম নিরপেক্ষতার কথা বলে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সব ধর্মের মানুষ সমান, আমি সবাইকে সমান চোখে দেখি। এটাই তো সমস্যা। সেই সমস্যা তো বিরোধীরা বলবে। এবং হ্যাঁ, এতে যদি শুধুমাত্র মাইনরিটি লিডাররা, সকল যারা মাইনরিটি লিডার আছে তারা যদি বলতো যে হিন্দুত্বের তাস মমতা ব্যানার্জি খেলছে, তাহলে মানা যেত। উল্টো দিকে বিজেপি তো বলছে মমতাজ বেগম, মমতাজ বুয়া, মমতাজ আপু, মাথায় হেজাব পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে বিজেপি বলছেন। তো এতে দিয়ে পরিষ্কার হয়ে যায় যে একটা মানুষের যখন দুই ধর্মাবলম্বী অংশের নেতা যখন আক্রমণ করে, ধর্মীয় অ্যাঙ্গেলে আক্রমণ করে, তখন বোঝা যায় সে মানুষটা ধর্মনিরপেক্ষ, সে সর্বধর্ম সমন্বয়ের কথা বলছে। আচ্ছা, মমতা ব্যানার্জিকে উন্নয়ন নিয়ে প্রশ্ন করো না, এসো না মার্কেটে, এসো, রাস্তা হয়েছে কিনা আলোচনা করো, কল হয়েছে কিনা আলোচনা করো, বিদ্যুৎ হয়েছে কিনা আলোচনা করো, হসপিটাল হয়েছে কিনা আলোচনা করো, উন্নয়ন নিয়ে আলোচনা করো। একটা উন্নয়ন নিয়ে যখন তুমি একটা সরকারকে সমালোচনা করতে পারছো না, উন্নয়ন নিয়ে যখন কাউন্টার দিতে পারছো না, তখন সেই মানুষের কালিমা লিপ্ত কর। বিভিন্নভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে। এই জায়গাটা যাই, শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বলে বেড়াচ্ছে, এই তোমার কথাটাকেই আমি বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জেহাদিদের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা হচ্ছে জেহাদিদের সরকার। এটা প্রতিনিয়ত শুভেন্দু অধিকারীরা বলে বেড়াচ্ছে। জেল হওয়া উচিত, শুনে জেল হওয়া উচিত। যেভাবে ধর্মীয় ভাববেদনী আঘাত করে কথা বলছে, বিশেষ করে টার্গেট করে একটা সম্প্রদায়ের মানুষকে আঘাত করে করে কথা বলছে, এটা বলা যায় না। উনি তো রাজ্যের বিরোধী দলের নেতা, মানে প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী যদি মানে শাসক দলের নেতা হন, বিরোধীদের নেতা হচ্ছে উনি। বিরোধী মানে বিজেপি নেতা উনি নন, উনি বিরোধীদের নেতা। যে বিরোধীরা অ্যান্টি গভর্নমেন্ট, যে বিরোধীরা অ্যান্টি সরকার, তাদের নেতা উনি স্পষ্ট ভাষায় বলছেন আমি তো মুসলিমদের ভোট পাই না। আচ্ছা, আপনি কি দেখেছেন আপনি মুসলিমদের ভোট পাননি? তার মানে আপনি মুসলিমদের পার্টি নন। তো তাহলে আপনি মুর্শিদাবাদে গিয়ে বলছেন কেন রাষ্ট্রবাদী মুসলমানদের ভালোবাসেন? আমি বিচারিতা করছেন তো। আসলে শুভেন্দু অধিকারী আরএসএসের টনিক খেয়ে ফেলেছি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গা করার পরিকল্পনা, সে কোথাও মন্দির মসজিদের নামে হতে পারে, কোথাও হিন্দু মুসলমানের নামে হতে পারে, কোথাও জাতপাতের নামে হতে পারে, কোথাও গরু চুরির নামে হতে পারে, খাবারের নামে হতে পারে। যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গা লাগাতে হবে। এই যে ভিন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা যে আক্রান্ত হচ্ছে, আচ্ছা তুমি কি আমার গাল দিয়ে কোনো গন্ধ পাচ্ছ? মানে মদ ফদ বা কথা জড়িয়ে চোখ লাল দেখতে পাচ্ছ না? আমার কথাটা জড়িয়ে তো অনেকে বলে আমার মদ খেয়ে বলি, আর সেই জন্য বললাম, সরি মাইন্ড করো না। হ্যাঁ, না না দাদা, ঠিক। তো এই যে ভিন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা যে আক্রান্ত হচ্ছে, কেন আক্রান্ত হচ্ছে?
শুভেন্দু অধিকারী প্রকাশ্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে মালদা মুর্শিদাবাদের জিহাদিরা ভিন রাজ্যে কাজ করছে, সেই কারণে তো আক্রান্ত হচ্ছে। আমাদের তো রাগ ওই জায়গাটায় যে একদিকে দাঁড়িয়ে একটা জেলা শুধুমাত্র সংখ্যালঘু জেলা বলে, সংখ্যালঘু অধ্যুষিত জেলা বলে সেই জেলাকে টার্গেট করা হবে, আর তুমি সেই জেলার নেতা, তুমি সেই জেলার এমএলএ ছিলে, তুমি সেই জেলার নেতা, তুমি সেই জেলাতে যে শুভেন্দু হাওয়া দিচ্ছে তুমি সেই হাওয়াতে তার হাতে পাখা তুলে দিচ্ছ যাতে দাঙ্গার আগুনটা বেশি করে দেওয়া যায়। কেন? ভোটে জেতার জন্য, ভোটের রাজনীতিতে রুটি গরম করবার জন্য। কত মায়ের কোল খালি হয়েছে দেখেছি, কত শিশু বাবাহারা হয়েছেন দেখেছি, কত পরিযায়ী শ্রমিক কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে এসছে পয়সা ছেড়ে দিয়ে জানে বাঁচতে বাধ্য হয়েছে। কেন হচ্ছে? করতে পারেন না সাংবিধানিক পদ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে এই কাজটা করতে পারেন না, এটা অসংবিধানিক। একদম তাই, আমরা মেনে নিচ্ছি শুভেন্দু অধিকারী কথা যেটা আপনি বললেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা প্রশ্ন তো করতে হয়, অন্যদিকে সংখ্যালঘুরা যে প্রশ্নটা তো করছে, এই যে রাজ্যসভার 4 জন সাংসদ হিসাবে যাদেরকে নমিনেশন করা হলো, নমিনি করা হলো, সেখানে দেখা যাচ্ছে একজনও মুসলিম সংখ্যালঘু কোনো ব্যক্তি নেই, অথচ যে 4 জন বাদ গেছে তার মধ্যে একজন সংখ্যালঘু ছিল, মংস নূর, তিনি ছিলেন। তো সেই তার জায়গায় রিপ্লেসমেন্ট এই সংখ্যালঘু সম্প্রদায়ে কেউ হলো না। এই যে তৃণমূল যে সংখ্যালঘুদের যে বঞ্চনা করছে না, সেটাতে আসলে এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সংখ্যালঘুদের বঞ্চনা করা হচ্ছে। তুমি 34 বছর ছেড়ে দাও, বাংলাদেশ ছেড়ে দাও, তুমি তার আগে কংগ্রেসি আমল ধরো, কংগ্রেসি আমল থেকে তৃণমূল আমল ধরে। যদি সংখ্যালঘু অ্যাঙ্গেলে তুমি যেতে চাও, সংখ্যালঘু অ্যাঙ্গেলেই তুমি এসো। কটা এমএলএ ছিল সেই সময়, আর কটা এমএলএ আছে হিসাব করে দেখো। সেই সময় কটা এমপি ছিল, এখন কটা এমপি আছে দেখো। সামিউল্লাহ কি? তুমি শুধুমাত্র ধর্মীয় আইডেন্টিটির কারণে কাউকে পার্লামেন্টে পাঠানো ঠিক নয়। তুমি একটা সরকার, তোমার মধ্যে আমি আবারও বলছি, সরকারের উচিত ধর্ম সমন্বয় করা, সমস্ত ধর্মের মানুষ তার চোখে সমান হওয়া। যাকে যখন যে কাজটা দেখে দিয়ে করানো প্রয়োজন তাকে সেই কাজটা দিয়ে করানো উচিত। আচ্ছা, এটা বিজেপিকে প্রশ্ন করতে পারে, বিজেপিকে প্রশ্ন করতে পারে। এটি 34 বছর সিপিএম তো ছিল, আমি তখন যদিও আমি দূরে দিন সিপিএম, 34 বছরের লেগাছি আমার মধ্যে ছিল না, বাট ছিল তো। কজন প্রশ্ন করেছে? রাজ্যসভার সাংসদ ধরো একটা হয়েছে, সেই একটা কে গেছে? কোনো সংখ্যালঘু গেছিল? তুমি একটা সরকারকে প্রশ্ন তুলতেই পারো, ভাই, স্বাভাবিক, সেটা তোলা স্বাভাবিক। বাট অন্যগুলো সরকারের সঙ্গে এই সরকারের তুলনা করো, করলে তোমার সঙ্গে দুধ কাদুক পানিটা পানি হয়ে যায়। আমি বলছি দীর্ঘ কংগ্রেসি ইতিহাস থেকে এখনকার ইতিহাস ঘেঁটে দেখো, কটা এমপি, কটা এমএলএ। আসলে সংখ্যালঘু এমএলএ বা সংখ্যালঘু এমপি হলে যে সংখ্যালঘুদের উন্নয়ন এমনটা বিষয় না। সংখ্যালঘুদের জন্য ভাবতে হয়। যারা সংখ্যালঘু তারা অনেক দুশ্চিন্তার মধ্যে ঘুমাতে যায়। আমি জানি তুমিও দুশ্চিন্তার মধ্যে ঘুমাতে যাও। বিজেপি যদি আসে, তোমার আদবে তোমার ভারতবর্ষের নাগরিকত্ব থাকবে তো? তোমার যে মৌলিক অধিকার, যে সংবিধান তোমাকে দিয়েছে, সেগুলো থাকবে তো? আমি জানি তোমার মাথার মধ্যে চিন্তা আছে। শুধু এখানে না, পৃথিবীর বিশ্বে তুমি যে কোনো প্রান্তে যাও না কেন, যেখানে যে সংখ্যালঘু, সে ভাষাগত সংখ্যালঘু হতে পারে, ধর্মীয় সংখ্যালঘু হতে পারে, জাতিগত সংখ্যালঘু হতে পারে, লিঙ্গুইস্টিক মানে সংখ্যালঘু হতে পারে, তারা সবসময় চিন্তায় থাকে, ভয়ে থাকে। তাদেরকে সরকার তাদের পাশে আছে কিনা, তাদের জন্য কাজ করছে, তাদের কথা ভাবছে কি? কারণ তাদের কথা যদি ভাবে তাহলে বুঝতে হবে সরকারটা মানবিক, তাদের কথা যদি কাজ করে তাহলে বুঝতে হবে সরকারের মধ্যে ধর্মনিরপেক্ষতা একটা অ্যাঙ্গেল আছে। বলছি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে মুজিবুর রহমান কি তৃণমূলের সংখ্যালঘু মুখ? একদম সেটা আমি বিশ্বাস করি। তৃণমূলের সংখ্যালঘু মুখ যে নেই সেটা আমি বিশ্বাস করি, বা অন্যান্য পার্টিদের সংখ্যালঘু মুখ নেই সেটা আমি বিশ্বাস করি না। আসলে মুখ হয় না, মুখ বলে কিছু হয় না। তুমি সংখ্যালঘু হতে পারো, বাট তুমি মুখ নও। আমি এটা বিশ্বাস করি। তোমার কাজ, তুমি যে ফিল্ডে আছো সেই ফিল্ডে তোমার ডেডিকেশন, তার প্রতি কমিটমেন্ট, সেটা মানুষের প্রতি দায়বদ্ধতা হতে দেয়। আর যার মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, সে যদি সংখ্যালঘু হয়, যদি সংখ্যালঘু মানুষের প্রতি তার দায়বদ্ধতা হয়, সে যদি সংখ্যালঘু হয়, সংখ্যালঘু মানুষের প্রতি দায়বদ্ধতা হয়, ও সর্বোপরি মানুষের প্রতি যদি দায়বদ্ধতা হয়, মানুষ তাকে মনে করবে এর সঙ্গে থাকা যায়, এ ভালো কাজ করতে পারবে বোধ হয়। আর তুমি যদি ভালো কাজ করতে না পারো, মানুষ তোমার যা সাপটা ছেড়ে ফেলে দেবে। কিন্তু মুখ বলে কিছু হয় না। আমি নিজেকে মুখ বলে বিশ্বাস করি না। আমার তৃণমূলের প্রচুর সংখ্যালঘু ও অংশের নেতৃত্ব আছে যারা এই অংশে কাজ করছে। আমি তৃণমূল স্তরে কিন্তু ক্ষুদ্র কর্মীগুলো থাকতে চাই। আমি সবসময় মানে ওই তোমার ক্যামেরার পেছনে যে ক্যামেরাম্যান আছে, আমি ওর জায়গায় থাকতে চাই। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটাই আমার সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে, যে চারদিকে এই বহুদিনের তো অভ্যাস নেই, সবসময় ক্যামেরার পেছনে থাকে অভ্যাস। হঠাৎ করে ক্যামেরা, অ্যাকশান, লাইট, স্পটলাইট, অসুবিধা, অস্বস্তিরও বটে।
আলোচিত হচ্ছে। সেটা তো বটেই, সেটা তো থাকছেই। এখন সোশ্যাল মিডিয়ায় যতীকুর রহমান মানে একটা বিশাল পলিটিক্যাল নাম, কিন্তু একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হতে চলেছে ফতিকুর রহমান। তৃণমূল কি বলেছে? যে তৃণমূল কংগ্রেস, এই রাজ্য কমিটি হোয়াটসঅ্যাপের গ্রুপের খবর বাইরে আসে না, এই খবর তুমি তৃণমূলে দেখাতে পারবে না। তো ফলে কেউ কেউ রটাচ্ছে, এবং কারা রটাচ্ছে আমি জানি। আমার পুরনো সতীর্থ যারা আছে তারা রটাতে পারেন, আরও অনেকে রটাতে পারেন। কেন রটাচ্ছে? না, অভিষেকের মানুষকে সঙ্গে এরকম মানুষকে- ফতিকুর রহমানের কোনো কথা হয়েছে? মানুষকে কনফিউজ করে দাও, মানুষকে কে ঠিক কে ভুল এই ভাবনাটা মানুষকে কনফিউজ করে দাও। মানুষ কনফিউজ হয়ে যাবে কে ঠিক কে ভুল, এ ভালো না এ ভালো। মানুষকে যদি কনফিউজ করে দাও তাহলে মানুষকে বোকা বানানোর সুবিধা হবে। ফলে ইন্টেনশনালি এগুলো করা হচ্ছে। আমার নেতা অভিষেক ব্যানার্জি যেদিন আমি অভিষেক ব্যানার্জি হাত ধরে যেদিন আমি জয়েন করেছি, বলে দিচ্ছি ফতিকুর রহমান কী চায়, সেদিন নিজের বিতর্কের কোনো প্রয়োজন নেই। আপনি ইচ্ছে করে বিতর্ক করতেই পারেন, যে আপনাদের বিষয়। তবে আমার সঙ্গে আমার কোনো দলের কথা নেই, দলের সঙ্গে আমার কোনো কথা হয়নি, এবং মানে সেটা বলে অবশ্যই আপনারা জানতে পারতেন, যদি জানানো হতো অবশ্যই আমি জানাও। আপাতত এরকম কোনো কথা হবে না, বিধানসভা নির্বাচনে ফতিকুর রহমান লড়ছে। হ্যাঁ, লড়াই তো করবো, বিধানসভা নির্বাচনে লড়াই করবো। যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে তাদের জন্য, তৃণমূল কংগ্রেসের হয়ে তাদের জন্য লড়াই কেন, বুথে লড়াই করবো, সভা করতে যাবো, সমিতি করবো, মিটিং করবো, মিছিল করবো। ফতিকুর তাহলে কোনো বিধানসভা নির্বাচনে নিজে প্রার্থী হচ্ছে? আমার দল তো বলে দিয়েছে আমি কি চাই, সেটা বারবার আমি নিজের সঙ্গে বলতে যাচ্ছি কেন। যেদিন জয়েনিং করেছি তোমাদের কাছে ভিডিও যে তোমরাও কভার করেছিলে, তোমরা জানো সেদিন অভিষেক ব্যানার্জি কী বলেছিলেন, এবং আমি কৃতজ্ঞ তার জন্য। গোটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে আমার বার্তাটা, ঘরের মধ্যে বার্তাটা বাইরে তুলে ধরার জন্য। দল আমাকে যেভাবে কাজে লাগে আমি সেভাবে কাজে লাগতে রাজি আছি, সেভাবেই কাজে লাগবো। মানুষের জন্য তৃণমূল থেকে কি কাজ করবে, মানে নিজে ফতিকুর রহমান কি করবে বলে নিজে ভাবছে? অনেক কাজ করার আছে, অনেক কিছু করার আছে, আর একটু সময় লাগে, পুরোটা গ্রুপিং রেডি করতে একটু সময় লাগে। অসংখ্য মানুষ আছে যাদেরকে নিয়ে একটা বড় অংশের পরিকল্পনা করার কথা আছে, এবং বাংলার মাটিতে, বাংলার রাজনীতিতে একটা দাঙ্গাবাদ বিরোধী, ধান্দাবাদ বিরোধী একটা রাজনীতি, সুস্থ স্বাভাবিক রাজনীতির পরিসর তৈরি করার চেষ্টা করছে। এবং সেখান থেকে আমি আমার নেতৃত্ব অভিষেক ব্যানার্জি বন্ধুদের সঙ্গে আমার কথা হয়নি, স্বাভাবিক হওয়া এখন সম্ভব না। যদি কোনো দিন কথা হয় আমি কথা বলবো। যে রাজনীতির স্বপ্ন আমরা দেখি, যে রাজনীতি করে মানুষের কিছু মঙ্গল করা যায়, রাজনীতি করে একজন দুস্থ পরিবারের সন্তান যে পয়সার জন্য পড়তে পারছে না, উচ্চশিক্ষার আঙিনায় আসতে পারছেন, তাকে উচ্চশিক্ষার আঙিনায় আনা যায়। তো আমাদের এই দেওয়ানাল লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি করেছে, অসংখ্য করেছে। তুমি আমার সঙ্গে আশেপাশে প্রচুর আছে, পয়সার জন্য পড়তে পারছে না, নিজে করবে, ফোন করে খোঁজ নিয়ে ভর্তির ব্যবস্থা করে দিয়েছে। আমার মনে হয় যে একটা সমাজের জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাটাকে যদি একটু স্পেসিফিক করে শক্ত করে করা যায়, তাহলে আমূল পরিবর্তন সম্ভব। তলা থেকে পরিবর্তনটা করতে হবে, তলা থেকে মানুষের আভ্যন্তরীণ যে পরিবর্তন, মানুষের মনের যে পরিবর্তন, সেটা যদি না পরিবর্তন ঘটাতে পারি তাহলে হবে না। দেখো, তুমি চাও বা না চাও, তুমি মুসলিম পাড়ায় যাও, সংখ্যালঘু এলাকায় যাও, মূলত তুমি সংখ্যালঘু কন্টেন্টে করতে চাইছো, যদি সংখ্যালঘু এলাকায় যাও, সেই নিয়ে চর্চা করো, দেখবে অন্যান্য সরকারের তুলনায় এই তৃণমূল কংগ্রেসের সরকারের সময় মাইনরিটি সেকশনে এত পয়সা এসছে, দুটো গাড়ি হয়েছে, কিছু করে খাচ্ছে, সেটা হয়েছে। বাট সমস্যা হচ্ছে এই জায়গাটায় যে আমরা আমাদের আগামী প্রজন্ম যারা শিক্ষায় শিক্ষিত হবে, যারা উচ্চশিক্ষায় যাবে, সেটা হচ্ছে না। সেটা একটু কনসেন্ট্রেট করতে হবে, সেটা সদিচ্ছার অভাব আছে। এটা কার সদিচ্ছা, মানুষের সদিচ্ছা না সরকারের? আমাদের সদিচ্ছার অভাব আছে, আমরা যারা অ্যাজ এ অভিভাবক। সরকার তো চাইছে, দেখো কোনো সরকার চায় না যে তার রাজ্যে একটা মানুষ নিরক্ষর হয়ে থাকুক। সরকার চায় তার রাজ্যে মানুষ যত শিক্ষিত হবে তত কাজের পরিধি বাড়ে, তত মেধার পরিধি বাড়ে। মেধার পরিধি বাড়া মানে একটা সরকার বিকশিত হবে। সমস্ত সরকার চায় যে নিরক্ষরতা দূর হয়ে যায় এবং একটা মেধার আলো এসে আসে। সরকার তো চাইবে, বাট উল্টো দিকে আমরা কি চাইছি, এখন একটা বড় অংশের মানুষের মনে কোথাও গিয়ে এই ধারণা আছে, সেই ধারণাকে ভাঙ হতে পারে। অনেকে হয়তো সেই স্কোপ পায় না, অনেকে সে সুযোগ পায় না, অপরচুনিটি পায় না, যাওয়ার কোনো রাস্তা পায় না, কীভাবে যাব। সেটি যদি আরেকটু করে সবাই মিলে চেষ্টা করা যায়, শুধু সংখ্যা লঘু বলে নয়, তুমি সংখ্যা গুরু এলাকায় যাবে, তুমি এরকম প্রচুর হিন্দু এলাকায় যেখানে গরিব মানুষ, মূলত গরিব, হিন্দু মুসলমান মূলত গরিব অংশের মানুষ,
যারা নুনান্তে পান্দা ফুই, যে অংশটা আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই বাড়ির বাচ্চাটা যেদিন পিএইচডি করবে সেদিন তোমার একটা আনন্দের জায়গা হবে। ওই বাড়ির সন্তান যেদিন কলেজে গিয়ে লেকচারার হবে, ওই বাড়ির সন্তান যেদিন লাশ কাটা হতে পোস্টমর্টম বলবে, সেদিন তোমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে। আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন সেদিনই হবে যেদিন এই অংশের মানুষ উপরে আসবে আবার, এবং তারা তাদের হকের ভাষা বলবে। এই কাজগুলো কি তৃণমূল থেকে প্রতিক্রমণ করতে চাই? না, অবশ্যই। এবং আমার ধারণা শুধু তৃণমূল থেকে না, যে কোনো যারা রাজনীতি করতে আসে প্রত্যেকেরই মতো হওয়া উচিত যে ভাই আমি সমাজের যে অংশটা পিছিয়ে আছে তাদেরকে সামনে নিয়ে আনা। এতদিন তো না পিছিয়ে ছিল, রেসে তো তারা পারছে না, তাহলে একটু বাড়তি গেছে। আমরা যদি তাদের হাতটা ধরে অক্সিজেন দিই, সমস্যা কোথায়? যে ভাই ঠিক আছে রেসে আয়, তুই দৌড়, আমি তোর সঙ্গে আছি, ঠিক আছে ওরা এগিয়ে গেছে অনেকটা দূর, চল আমি তোকে টেনে দিচ্ছি, চল তুই একটু ওদের সমবয়সী একটু সমান তালে দৌড়া। এবং আমার দৃঢ় বিশ্বাস যারা রেসে পিছিয়ে গেছে যদি একটু সম জায়গায় নিয়ে আসতে পারি, যদি সমান জায়গায় নিয়ে আসতে পারি, ও রেসে চ্যাম্পিয়নও হবে। কারণ ও ক্ষুধা দেখেছে, ও অন্ধকার দেখেছে, ওর জীবনের যন্ত্রণা দেখেছে, দুঃখ দেখেছে, সেগুলোর পরেও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তো ফলে ওর এগোনোর চেষ্টা অনেক বেটার হবে। আমার মনে শুধু প্রতিকূল রহমান তৃণমূল কংগ্রেসের পক্ষে না, সমস্ত যারা সুস্থ স্বাভাবিক রাজনীতি চায়, যারা মানুষের বিভেদ চায় না, তারা প্রত্যেকেই চায় যে একটা সমাজের একটা পরিবর্তন আসুক, সমাজের যে অংশ পিছিয়ে যায় তার সামনের দিকে আসুক, সবাই চায়। সেই কাজটা আমি একটু বাড়তিভাবে করার চেষ্টা। একদম শেষ কথার দিকে এগোবো। সেটা হচ্ছে প্রতিকূল রহমান বারবার বলছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমি তৃণমূলে এসেছি এবং বিজেপিকে হারাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বিধানসভায় তৃণমূল এবং বিজেপি বিরোধী একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে বা আইএসএফকে নিয়ে প্রতিকূল রহমানের অবস্থা কিচ্ছু নেই। দেখুন আমি একটা দলের কর্মী, আপনার তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের পক্ষেই কাজ করবি। আইএসএফ আসুক, সিপিএম আসুক, কংগ্রেস আসুক, যে কেউ আসুক, আমি আমার দলের পক্ষে কাজ করব। আমার দলের পক্ষে কাজ করা অন্যদের পক্ষে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? নির্বাচনের মাঠে মানুষ যাকে নির্বাচিত করবে সে কিনবে, কি ভালো কি খারাপ, কার জমানত থাকবে কার জমানত যাবে, সে যখন নির্বাচন হবে তখন বোঝা যাবে, নির্বাচনের মাঠে বোঝা যাবে। এখন আগে থেকে মন্তব্য করে কী লাভ? আমি বলছি আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি যখন নির্বাচনের মাঠে নামবো আমি সবার বিরুদ্ধে নামবো। সেখানে আইএসএফ হতে পারে, আইএসএফের কোনো মুখ হতে পারে, সেখানে সিপিএম হতে পারে, সিপিআইএমের কোনো মুখ হতে পারে, সেখানে কংগ্রেস হতে পারে, কংগ্রেসের কোনো মুখ হতে পারে। আর লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে নয়, লড়াইটা একটা দলের সঙ্গে অন্য দলের রাজনৈতিক লড়াই। সে লড়াই ওটাই তো স্বাভাবিক। বেশ, আমি আলোচনা এখানে শেষ করছি। শুধুমাত্র আমি কয়েকটা নাম বলবো, র্যাপিড ফায়ার, জাস্ট উত্তর দিতে হবে। মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন আগামী বিধানসভা নির্বাচনে, অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি? মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি আছেন এখন, বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভবিষ্যতের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি হোক চাইব। 2026 নির্বাচনের পর আমি বললাম বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভবিষ্যতের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, এটি তো সবাই বেরিয়ে তো বিজ্ঞান, এবং সেইভাবেই তো এগোচ্ছে। তোমার পতাকার বগিবারে দাও শকত, তোমার পতাকা পরে ব্যাটাম কে ধরবে, তোমার পতাকা নেক্সট জেনারেশন কে যে ওই পতাকাটা ধরবি? পশ্চিমবঙ্গের দুজন বিরোধী বিধায়ক আমরা যদি দেখি, একেবারে বিশাল মুখ, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, কে বেটার? আমার চোখে তো সব যেহেতু আমি চরম বিজেপি বিরোধী, তো শুভেন্দু অধিকারী কোনো অংশেই আসবে না। সুতরাং নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী তুমি আমাকে দিই। আচ্ছা, আমি দেখেছি যে প্রতিকূল রহমান যখন সিপিএমে ছিল তখন একটা সময় মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক, একটা সময় সূর্যকান্ত মিশ্র, দুই রাজ্য সম্পাদক বেটার। নো ডাউট সূর্যকান্ত মিশ্র কেন বেটার? তুই তো কেন তুই র্যাপিড ফায়ার জিজ্ঞেস করে প্রকাশ? দেখুন, নেতা সে যে কর্মীদেরকে সামনে দিয়ে পালিয়ে যায়, নেতা সে যে পিছন দিয়ে দাঁড়িয়ে বলে কঠিন জায়গায় আমি আছি, ভালো জায়গায় তুমি লোক। সূর্য তো নারায়ণগড়ে দাঁড়িয়েছি, এটুকুই না, দর্শকরা প্রত্যেকবার বুঝিয়ে যাবে। প্রতিকূল রহমান যদি ভোটে দাঁড়ায়, কোথায় দাঁড়াবে? ডায়মন্ড হারবার না ভোট? আমি এখন ভোটেই জানাবো না। প্রতিকূল রহমান সংগঠনে তৃণমূল স্তরেই কাজ করতে দেয়, তৃণমূলের মধ্যে তৃণমূল স্তরে কাজ করতে। এই দলের যেদিন সিদ্ধান্ত নেবে দল জানিয়ে দেবো, সেদিন তোমাদের সামনে, তোমাদের তো ক্যামেরা থাকবে, তুমি থাকলে সবার সামনে তোমার মতো জানিয়ে দেবো। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করা প্রতিকূল রহমানের সঙ্গে,
যে প্রতিকুর রহমান এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বিরাট মুখ হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন পরিচিত মুখ। আর সেই পরিচিতি একবারে গোটা রাজ্য জুড়ে তার আরও একটা পরিচিতি বাড়িয়েছে তৃণমূলে যোগদান করার পরে। এবং সেই প্রতিকুর রহমানের সঙ্গে আমরা কথা বলছিলাম, বিভিন্ন আলোচনা হয়েছে। আপাতত এখানে শেষ করছি প্রতিক্রিয়া। তোমাদের অসংখ্য ধন্যবাদ, সবাই